তো আজকে আমাদের তাহলে টপিকটা কি হয়ে যাচ্ছে, সাম ইম্পর্টেন্ট ইউজফুল এক্সাম্পলস অফ কন্টিনিউটি। এবার কন্টিনিউটির কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস যেটা আমরা দেখতে চলেছি। ফার্স্ট এক্সাম্পল আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোয়েশ্চেন দিয়েছে, এক্সামিন দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স at x equals to 1, where ফাংশনটা কিভাবে ডিফাইন করা আছে, ফাংশনটা ডিফাইন করা আছে f of x equals to mod of x minus 1 divided by x minus 1। আর এটা কখন হবে, যখন x not equals to 1, আর এইটা হবে যখন x equals to 1। মানে x টা যদি 1 না হয় তাহলে এই ফাংশনটির নাম mod of x minus 1 by x minus 1, আর x যদি 1 এর সাথে ইকুয়াল হয় তখন ফাংশন ভ্যালু কত, 0। ঠিক আছে। আচ্ছা, এইবার এই অঙ্কটায় আমরা কন্টিনিউটি যখন চেক করব, দেখো কন্টিনিউটি চেক করার জন্য আমাদেরকে বেসিক কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হতো। ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা আমাদেরকে ফলো করতে হতো সেটা কি ছিল, সেটা ছিল যে ফার্স্ট অফ অল এই ফাংশনটাকে যে পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হচ্ছে সেই পয়েন্টে ডিফাইন হতে হবে। দেখো জিরোতে যদি এক্স ইকুয়ালস টু ওয়ানেতে তোমার কন্টিনিউটি চেক করতে হয় তাহলে এফ অফ ওয়ানটাকে ডিফাইন হতে হবে, তাহলে এফ অফ ওয়ান এখানে কি আছে, 0 আছে। ফার্স্ট অফ অল এটা হলো। নাও উই নিড টু চেক whether limit x tends to 1 f of x exist or not। এবার আমাদেরকে এটা চেক করতে হবে যে x tends to 1 f of x এটা এক্সিস্ট করছে না। তাহলে লিমিট x tends to 1 f of x এক্সিস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, লিমিট x tends to 1 প্লাস f of x আর লিমিট x tends to 1 মাইনাস f of x দুটো এক্সিস্ট করছে নাকি সেটা দেখতে হবে। এবার দেখো এটা আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি মডুলাস ফাংশন। তাহলে মডুলাস ফাংশন কিরকম হয়, মডুলাস ফাংশনের ডেফিনেশনটাকে দিয়ে আমরা আগে এই ফাংশন মোড অফ এক্স মাইনাস ওয়ান এটাকে আগে ব্রেক করি। আমরা কি জানি মোড অফ এক্স মাইনাস ওয়ান সমান কি হবে, এক্স মাইনাস অফ ওয়ান হবে যখন এক্সটা গ্রেটার দেন ওয়ান হবে বা ইকুয়াল টু ওয়ান হবে। আর হচ্ছে কি হবে না, মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স লেস দেন ওয়ান হবে। ঠিক আছে। তাহলে মড অফ এক্স মাইনাস ওয়ানটা কি হচ্ছে, এক্স মাইনাস ওয়ান হচ্ছে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হয়, কিন্তু ইকুয়াল টু ওয়ানের জন্য অলরেডি 0 দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে ইকুয়াল টুটা কনসিডার করলাম। মড অফ এক্স মাইনাস ওয়ান সমান কি হবে, টু এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন ওয়ান, আর মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স লেস দেন ওয়ান। আচ্ছা, এই অনুযায়ী আমাদের মড অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান যেটা আছে সেইটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেইটা দেখো তাহলে চেঞ্জ হয়ে যাবে। মড অফ এক্স মাইনাস ওয়ানের জায়গায় কি লিখবো, শুধু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। কখন, যখন মড অফ এক্স মাইনাস ওয়ান এক্স শুধু এক্স মাইনাস ওয়ান কখন হয়, যখন এক্স গ্রেটার দেন ওয়ান হয়। তাহলে এইটা হচ্ছে যখন এক্স গ্রেটার দেন ওয়ান। আর মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এইটা হবে কখন হবে, যখন এক্স লেস দেন ওয়ান। তাহলে এখান থেকে আমরা মড অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ানটাকে কিভাবে অ্যানালাইজ করতে পারছি, ওপর নিচে কাটলে এটা ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন ওয়ান, আর মাইনাস ওয়ান হবে যখন এক্স লেসার দেন ওয়ান। তাহলে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এইটার এক্সপ্লেনেশনটা আমরা আশা করছি বুঝতে পেরেছি। এর ভ্যালু ওয়ান হবে যখন এক্স এর ভ্যালু একের থেকে বেশি, এর ভ্যালু মাইনাস ওয়ান হবে যখন এক্স এর ভ্যালু একের থেকে কম। তাহলে এইবার আমাদেরকে তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স এইটা যদি আমাদেরকে চেক করতে হয় তাহলে আমাদেরকে কি দেখতে হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স সেটা আমাদেরকে দেখতে হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স সেটাকে আমাদেরকে দেখতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স বলতে আমরা কি বুঝছি, ওয়ানের থেকে একটু বড় ভ্যালু যখন নিচ্ছে তখন ফাংশনটা লিমিটিং ভ্যালু কত। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, এবার ওয়ান প্লাস মানে ওয়ানের থেকে যখন একটু বেশি বড় হবে তখন ফাংশনের ভ্যালুটা কত আছে। দেখো ওয়ানের থেকে বড় যখন এক্স হচ্ছে তখন ফাংশনাল ভ্যালুটা হচ্ছে ওয়ান, তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস ওয়ান সেটার ভ্যালু কত হয়, ওয়ান। একই রকম ভাবে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স যখন আমরা বার করবো তখন কি হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, এখানে তখন ফাংশনাল ভ্যালু হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে কত আসছে, মাইনাস ওয়ান আসছে। তাহলে ক্লিয়ারলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
limit x tends to 1 plus f of x is not equals to limit x tends to 1 minus f of x. তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমাদের দুজনেই এক্সিস্ট ইকুয়াল হচ্ছে না, সেই জন্য লিমিট ডাজ নট এক্সিস্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 1, তাই তো এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করছে না, হেন্স দ্য ফাংশন is not continuous at x equals to 1. আশা করছি তোমরা এই অঙ্কটা এবার বুঝতে পেরেছো যে ফাংশনাল ভ্যালুটা দেখো এক্সিস্ট করছে x ইকুয়ালস টু 1 এ। প্রথমেই আমরা ফার্স্ট লাইনেই ফাংশনাল ভ্যালু কত দেওয়া হয়েছে 0, সেটা অনুযায়ী আমরা দেখতে পেলাম ফাংশনটা 1 পয়েন্টে ওয়েল ডিফাইন্ড, 1 পয়েন্টে ডিফাইন্ড আছে, ওর একটা ডেফিনিট ভ্যালু আছে, কিন্তু এর লিমিটটা এক্সিস্ট না করার কারণে এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। এরপর আমরা আমাদের পরের এক্সাম্পলে চলে আসবো। আমাদের পরের এক্সাম্পলটা কি দিয়েছে, একই রকম ভাবে আগের মতনই আমাদের এক্সাম্পল দিয়েছে এক্সামাইন দ্য কন্টিনিউটি of the function f of x equals to mod of sin x divided by x when x not equals to 0, আর বলেছে 1 হবে যখন x equals to 0। যদি x 0 হয় তখন কন্টিনিউটি মানে কত হচ্ছে, মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না হচ্ছে না সেটা আমাদেরকে চেক করতে বলেছে। অ্যাট এক্স ইকুয়ালস টু 0 তে আমাদের কন্টিনিউটি চেক করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে চেক করবে, এটা চেক করার জন্য দেখো ফার্স্ট অফ অল আমাদেরকে কি দেখতে হবে, মড অফ, যখনই মড ফাংশন তোমাদেরকে দেওয়া আছে সেই মড ফাংশনটাকে আগে ব্রেকডাউন করে নিতে হবে। মড অফ সাইন এক্স ইকুয়ালস টু কি হবে, শুধু সাইন এক্স হবে। কখন হবে, যখন এই ভেতরটা পজিটিভ হবে, তাই তো। পজিটিভ কখন হবে, যখন এক্স এর ভ্যালু 0 থেকে বড়, ঠিক আছে। আর মাইনাস সাইন এক্স হবে যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট। এটা হচ্ছে সাইন ফাংশনটার এখন ব্রেকডাউন হয়ে গেল। এবার তাহলে লিমিটটা আমরা চেক করে নিই 0 পয়েন্টে। লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, সেটা যদি আমরা চেক করি 0 প্লাস মানে 0 থেকে বড় হচ্ছে একটুখানি, তাহলে 0 থেকে বড় হলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্সটা কি আছে, মড অফ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স আছে। এবার 0 প্লাসে মানে 0 থেকে বড়তে কোন ফাংশন নেবো, শুধু সাইন এক্স না, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস মড অফ সাইন এক্স না লিখে এবার লিখলাম শুধু সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয় 1, তাহলে এটা পেয়ে গেলাম। এবার লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, সেটার ভ্যালু কত হবে, দেখো লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস, তাহলে আবার মড অফ সাইন এক্স লিখলাম ডিভাইডেড বাই এক্স ফাংশনটা। এবার সাইন এক্স এর জায়গায় মড অফ সাইন এক্স এর জায়গায় কি বসবে, দেখো 0 থেকে যখন ছোট নিয়ে যখন আমরা 0 দিকে যাচ্ছি তখন এক্স লেস দ্যান 0 স্ট্রাকচারটা হয়, সেটার জন্য মড সাইন এক্স এর ভ্যালু কত হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সেইটা বসাবো। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস মড সাইন এক্স এর জায়গায় কি বসবে, মাইনাস অফ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে কত হচ্ছে, এবার মাইনাসটা বাইরে বার করে দিলে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস অফ 1। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা দেখতে পেয়ে যাচ্ছি একই রকম ভাবে আগেরটার মতন লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইজ নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, হেন্স লিমিট ডাজ নট এক্সিস্ট। কোথায় লিমিট ডাজ নট এক্সিস্ট, অ্যাট এক্স ইকুয়ালস টু 0, so the function is discontinuous at x equals to 0। আশা করছি বুঝতে পেরেছো সবাই। এরপর আমরা আমাদের পরের যে এক্সাম্পল আছে এই পরের এক্সাম্পলে চলে আসছি, এক্সাম্পল 3। এক্সাম্পল 3 কি আছে, দেখো ফাংশনটা দেখতে খুব খতরনাক দিয়েছে, এফ অফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান 0, এর ভ্যালু হবে a when x equals to 0, আর এর ভ্যালু হচ্ছে রুট এক্স বাই রুট ওভার অফ 16 প্লাস রুট এক্স মাইনাস 4 যখন
এক্স লেস সরি এক্স গ্রেটার দ্যান 0, ঠিক আছে? এবার কোয়েশ্চেন দিয়েছে ইফ fx is continuous at x equals to 0, then find the value of x. তাহলে a এর ভ্যালু বার করো। এই এটার ভ্যালু তোমাদেরকে ফাইন্ড আউট করতে দিয়েছে, এইটা হচ্ছে তোমাদের অঙ্কর টাস্ক। যখন ফাংশনটা বলে দিচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এই যে যখন একটা এক্সট্রা ক্রাইটেরিয়া আমাদেরকে বলে দিল যে ফাংশনটা অলরেডি কন্টিনিউয়াস, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে গেল। ঠিক আছে, কিরকম সহজ হয়ে গেল, আমরা অলরেডি জানতে পারছি যে ফাংশনটা কন্টিনিউয়াস আছে, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে, এবং যে পয়েন্টে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সাথেও ইকুয়াল হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু 0 সেটা চেক করে নিই। লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। 0 মাইনাস মানে হচ্ছে 0 থেকে ছোট ভ্যালু নিয়ে যাচ্ছে, 0 থেকে ছোট ভ্যালু যখন নিচ্ছে তখন ফাংশনটা কোন ফাংশনাল ভ্যালু নিচ্ছে, ফাংশনাল ভ্যালু নিচ্ছে 1 মাইনাস cos 4x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এইবার এইখানটাতে আমাদেরকে কি করতে হবে না, এই যে 1 মাইনাস cos 4x আছে সেইটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশন কি লাগাই এখানে, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার 2x। 1 মাইনাস cos 2 থিটা কি হয় 2 sin স্কোয়ার থিটা। এবার cos 4x আছে ওই জন্য এখানে 2x ডিভাইডেড বাই এবার এক্স স্কোয়ার আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এইবার এইটাকে আমরা যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট করি, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস আমরা কি করবো না সাইন স্কোয়ার 2x ডিভাইডেড বাই 2x এর হোল স্কোয়ার যদি আমরা লিখি, 2x এর হোল স্কোয়ার মানে কাকে আমরা জোর জবরদস্তি নিয়ে এসেছি, আমরা এখানে জোর জবরদস্তি নিয়েছি একটা 4 কে, তাহলে 4টা এখানে নিয়ে নিলাম, আর এখানে একটা 2 নিজস্ব ছিল সেটি কত রেখে দিলাম। তাহলে এটা কেমন দেখতে লাগবে, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 2x গোটা তার স্কোয়ার ইন্টু 4 2 আর 8। আচ্ছা, এইটা দেখো ফর্ম্যাটে পড়ে গেছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 তার স্কোয়ার ইন্টু 8, এবং আলটিমেটলি লেফট হ্যান্ড লিমিট আমার কি দিল 8 দিল। আচ্ছা, এইবার একই রকম ভাবে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সেটাও আমরা বার করে নেবো। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে এখানে ফাংশন কি করবে রুট এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 16 প্লাস রুট এক্স মাইনাস, ঠিক আছে, যখন 0 থেকে বড় ভ্যালু নিচ্ছে তখন ফাংশনাল ভ্যালু নিয়েছে এইটা। ঠিক আছে, এবার এইটাকে আমরা কি করব, এইটা দেখো নিচেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমাকে রেশনালাইজ করতে হবে, তাহলে করে দিই। লিমিট এক্সটেন্স টু 0 প্লাস রুট এক্স ইন্টু আমরা নিচের রেশনালাইজিং ফ্যাক্টর কি পাচ্ছি 16 প্লাস রুট এক্স মাইনাসটা হয়ে যাবে প্লাস 4। এবার উপর নিচে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে 16 প্লাস রুট এক্স পড়ে থাকছে মাইনাস 4 এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 16 হয়। এবার এই 16 এর 16 কেটে গেল, তাহলে আমাদের ফাইনালি কি পড়ে রইল, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস রুট এক্স ইন্টু রুট ওভার অফ 16 প্লাস রুট এক্স প্লাস 4 ডিভাইডেড বাই পড়ে আছে রুট এক্স কাটলাম, এবার 0 বসিয়ে দাও, এক্স এর জায়গায় 0 বসালে কি হচ্ছে রুট 16 প্লাস 0 মানে রুট 16 প্লাস 4, 16 এর রুট করলে 4 প্লাস 4, তাহলে কত আসছে 8 আসছে। দেখো আমরা একটু আগে পেয়েছিলাম লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স কত ভ্যালু পেয়েছিলাম, লেফট হ্যান্ড লিমিট ভ্যালু পেয়েছিলাম আমরা 8, আর এখন আমরা রাইট হ্যান্ড লিমিট ভ্যালু কত পাচ্ছি 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে। লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স সেটা কত হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স যা ভ্যালু সেটার সাথে কে ইকুয়াল আছে, রাইট হ্যান্ড লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স যার ভ্যালু আছে সেটাই এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু 8। তাহলে লিমিটিং ভ্যালু হচ্ছে 8। এবার কন্টিনিউয়াস হওয়ার জন্য আমরা কি জানি, আমরা কন্টিনিউয়াস হওয়ার জন্য কন্ডিশন জানি লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স সেটাকে ইকুয়াল হতে হবে এফ অফ 0 এর সাথে। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স, এবার এখানে এটা যেহেতু অলরেডি কন্টিনিউয়াস তাহলে এই কন্ডিশনটা ট্রিভিয়ালি স্যাটিসফাই করা উচিত। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স যেটা আছে সেটা তো আমরা 8 অলরেডি পেয়ে গেছি, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স সেটা কত 8, সেটা কার সাথে ইকুয়াল হবে এফ অফ 0 এর সাথে, এটা হতে হবে। এবার দেখো আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু এ যখন এক্স ইকুয়ালস টু 0, এইটা আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে।
ঠিক আছে, আমাদের কোয়েশ্চেনের প্রথমেই দেওয়া আছে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে, এ হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, মানে এইটা কি ইমপ্লাই করছে, এফ অফ জিরোর ভ্যালু কত, এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে এ। তাহলে এফ অফ জিরো এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ অফ জিরো পাচ্ছি এ। তাহলে এ এর অ্যাকচুয়াল ভ্যালু এখান থেকে যেটা আমাদের কোয়েশ্চেনে চেয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ফর উইচ দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই কন্ডিশন থেকে আমরা পেলাম এফ অফ জিরোর ভ্যালু কত আছে, এফ অফ জিরো মানে হচ্ছে এ, এর ভ্যালু তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে। দিস কনক্লুডস আওয়ার এক্সাম্পল, যে আমাদের এক্সাম্পল কোয়েশ্চেনে চেয়েছে এর ভ্যালু কত হবে, না এর ভ্যালু হচ্ছে এ, 8 হবে। ঠিক আছে, মুভিং অন টু দ্য নেক্সট সাম। আমাদের এর পরের এক্সাম্পল হচ্ছে ইফ ফাই অফ এক্স ইকুয়ালস টু, যদি বলেছে tan 3x বাই 4x, তখন যখন x নট ইকুয়ালস টু 0, আর ভ্যালু বলেছে 4/3 যখন x ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, দেন চেক দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন phi of x at x equals to 0, x equals to 0 পয়েন্টে ফাংশনটার কন্টিনিউটি চেক করতে বলেছে। ফার্স্ট অফ অল আমরা জানি কন্টিনিউটি চেক করার জন্য ফাংশনটার যে পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলেছে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু মানে ফাই অফ জিরো আমাদেরকে জানতে হবে। দেখো এখানে অলরেডি যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ফাই এক্স এর ভ্যালু কত, 4/3, মানে ফাই অফ জিরো আলটিমেটলি বলে দিয়েছে ইনডাইরেক্টলি 4/3। এইটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া স্যাটিসফাই হলো। এইবারে আমাদেরকে চেক করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো ফাই অফ এক্স কত হয়, লিমিট এক্সটেন্স টু জিরো ফাই অফ এক্স। এইটা চেক করতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে, লিমিট এক্সটেন্স টু জিরো ফাই এক্স কি ভ্যালু নেবে, এক্স ইকুয়াল টু জিরো ছাড়া যে কোনোই তুমি ফাংশন নাও, ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে ফার্স্ট পার্টটা মানে এক্স ইকুয়াল টু জিরো ছাড়া যে কোনোই তুমি পয়েন্ট নাও, তার জন্য আমাদেরকে ফাংশনাল ভ্যালু কোনটা নিতে হবে, এই পার্টটা নিতে হবে। তাহলে এক্স টেন্স টু জিরো মানে এক্স নট ইকুয়াল টু জিরো বেসিক্যালি আমরা জানি, তাহলে সেটার জন্য আমাদেরকে ফাংশনাল ভ্যালু কি নিতে হচ্ছে, tan 3x বাই 4x। এবার এইটাকে আমরা সাজাবো খুব সুন্দরভাবে, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো tan 3x ডিভাইডেড বাই 3x করলাম, তাহলে এইটা নিচে যখন 3x জোর করে এনেছি তাহলে উপরে 3x দিয়ে অ্যাডজাস্ট করলাম, আর 4x টা পাশে তো ছিল। ঠিক আছে, এইবার এখানে এক্স এক্স কেটে রেখে দিই, তাহলে এখানে 3/4 পড়ে আছে। লিমিট এক্সটেন্স টু জিরো tan 3x বাই 3x কত হবে, লিমিট এক্সটেন্স টু জিরো tan 3x বাই 3x ইন্টু এখানে 3/4 পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এইটার ভ্যালু কত হবে, 1 হবে, 1 ইন্টু 3/4, দ্যাট গিভস আস 3/4 অ্যান্সার। ঠিক আছে, তাহলে লিমিটিং ভ্যালু কত হচ্ছে, লিমিটিং ভ্যালু হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো ফাই অফ এক্স এর ভ্যালু কত আছে, 3/4, আর ফাংশনাল ভ্যালু কত আছে, ফাই অফ জিরো কত আছে, 4/3। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো ফাই অফ এক্স ইজ নট ইকুয়ালস টু ফাই অফ জিরো, হেন্স দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এইবার এই অঙ্কটার মধ্যেই আমাদের কাছে একটা যদি নতুন কোয়েশ্চেন দিয়ে দেয় যে what value should be assigned to the function at x equals to 0 so that the function becomes continuous। দেখো আমরা এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস আছে। কেন ডিসকন্টিনিউয়াস আছে, ফাংশনের লিমিটিং ভ্যালুটা যা আর হচ্ছে ফাংশনের ফাংশনাল ভ্যালুটা যা, সেই দুটো আলাদা। লিমিটও এক্সিস্ট করছে, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করছে, কিন্তু দুটো আলাদা। তাহলে এই ধরনের ফাংশনকে আমরা আগের দিন যখন পড়েছিলাম কনসেপ্টে, তখন আমরা দেখেছিলাম এটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। কেন বলা হয়, কারণ হচ্ছে এর যে ফাংশন, এই যে ফাংশনটা যেটা আমাদেরকে দেওয়া আছে, সেই ফাংশনে যে ফাংশনাল ভ্যালুটা আছে, সেই ফাংশনাল ভ্যালুটাকে যদি আমরা নতুন করে অ্যাসাইন করি, এই যে ভ্যালুটা দেওয়া আছে 4/3, এখানে এই ভ্যালুটাকে যদি আমরা অ্যাসাইন করি 4/3 এর জায়গায় 3/4 at x equals to 0, তাহলেই দেখো লিমিটিং ভ্যালুর সাথে ফাংশনাল ভ্যালু কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটা নোট হিসাবে লিখে রাখি যে if we reassign the functional value as 3/4 instead of 4/3 at x equals to 0,
then the function can be made this can be made continuous at x equals to 0. তাহলে এইখানে যে ডিসকন্টিনিউটিটা আছে x equals to 0 তে যে ডিসকন্টিনিউটিটা আছে, ঠিক আছে, তো সেই ডিসকন্টিনিউটিটাকে বলা হয় জাম্প ডিসকন্টিনিউটি। কেন? কারণ লিমিটিং ভ্যালু যেটা আছে সেই লিমিটিং ভ্যালু দুদিক থেকে লিমিটটা অ্যাপ্রোচ করছে কোন দিকে, 3/4 এর দিকে, কিন্তু ফাংশনাল ভ্যালুটা ওই পয়েন্টে জাম্প করে কোথায় চলে গেছে, 4/3 তে চলে গেছে। তাহলে এই যে জাম্প ডিসকন্টিনিউটিটাকে আমরা কি করতে পারবো না, রিমুভ করতে পারবো। কিভাবে? যে পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা আমাদের দরকার সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালুটাকে আমরা এখানে যদি রিঅ্যাসাইন করে দিই 3/4 ইনস্টেড অফ 4/3, তাহলেই আমরা দেখতে পাবো যে এই যে জাম্পটা হয়েছে সেই জাম্পটাকে আমরা পুনরায় কি করছি, কভার আপ করে দিতে পারছি, সেটাকে আবার নিজের জায়গায় ঠিকঠাক অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারছি। এরপরে আমরা আসছি এক্সাম্পল নাম্বার 5। একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু তোমাদের বইয়ের এক্সাম্পল গুলো থেকেই করানো হচ্ছে, কিন্তু এক্সাম্পলের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সের সাথে নাও ম্যাচ করতে পারে। কারণ যেখানে আমার মনে হয়েছে যে অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলোর ব্যাখ্যা তোমাদেরকে করে দেওয়া দরকারি, সেই অঙ্কগুলোই আমি এখানে তুলে ধরেছি, যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে সব ছেলেরাই করে ফেলতে পারবে। তো তাদের সেই অঙ্কগুলোকে কিন্তু আমি এখানে আর দেখাচ্ছি না। তাহলে এখানে এফ অফ এক্স, নতুন এক্সাম্পল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। কখনো কখনো এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কস অফ 1/x দিয়ে দেয় when x not equals to 0, আর 0 হয় যখন x equals to 0 হয়। হয়তো এই ফাংশনটা দেবে, আর এক্সারসাইজে দেখবে তুমি হুবহু একই অঙ্ক পাচ্ছ, শুধু x cos এর জায়গায় সাইন অফ 1/x হবে। এই অঙ্কটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, জেইই এর পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে, মেন্স অ্যাডভান্স সবের জন্য এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হায়ার স্টাডিজে এইটার উপর কিছু কিছু থিওরেমসও আছে, ঠিক আছে। তো সেই কারণে দেখো এই অঙ্কটাকে এবার আমরা ভালো করে বুঝবো যে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কস অফ 1/x যখন এক্স নট ইকুয়ালস টু 0 আর এফ অফ এক্স ইকুয়ালস টু 0 হয় যখন এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে, তখন দেখাতে বলেছে, এখানে কোশ্চেনে বলেছে সো দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে। এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। খুব ভালো করে ফাংশনটা আগে দেখে নাও, এক্স কস অফ 1/x দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন ফাংশন, এটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0 হবে, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। এবার দেখো অঙ্কটা আমরা শুরু করছি। ক্লিয়ারলি যদি এক্সটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা ফাংশনটার ফাংশনাল ভ্যালু কি নেবো, এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা কি নিচ্ছি, এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা নিয়েছি এক্স কস অফ 1/x। এফ অফ এক্স যখন এক্স কস অফ 1/x, আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মড অফ এফ অফ এক্সটাকে নিতে হবে। এটা হচ্ছে এই অঙ্কটা করার পদ্ধতি, খুব ভালো করে দেখে রাখবে। মড অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কি হচ্ছে, মড অফ এক্স কস অফ 1/x, ঠিক আছে। এইবার মড অফ এক্স কস অফ 1/x এটাকে আমরা ফার্দার ভাঙতে পারি কি, মড এক্স ইন্টু মড অফ কস 1/x, ঠিক আছে, এটা মডের থিওরি থেকে আমরা পাচ্ছি। এবার দেখো এফ অফ এক্স, মড অফ এফ এক্স আমরা কি পেয়েছি, মড এক্স ইন্টু কস অফ 1/x। এবার আমাকে একটা জিনিস তোমরা তোমাদের মাইন্ড থেকে রিকল করে বলো যে মড অফ কস থিটা যদি আমরা নিই, মানে কস থিটার যদি অ্যাকচুয়াল ভ্যালু আমরা নিই, সেটা আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে লেসার ইকুয়ালস টু 1 হয়। কেন? আমরা জানি প্রথম থেকে -1 লেসার ইকুয়ালস টু কস থিটা লেসার ইকুয়ালস টু 1, কসের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে, সেইখান থেকে আমরা এগ্রিগেটলি আমরা বলতে পারি কস থিটার ম্যাগনিটিউডটা, মানে কস থিটার যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা 1 এর থেকে ছোট হবে বা 1 এর সাথে সমান হবে। কসের ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1। তাহলে এখান থেকে থিটার জায়গায় কাকে বসানো আছে, 1/x কে বসানো আছে। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি -1 লেসার ইকুয়ালস টু কস অফ থিটার জায়গায় 1/x বসিয়ে দিচ্ছি, লেসার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে মড অফ কস অফ 1/x ইজ লেসার ইকুয়ালস টু 1, ঠিক আছে। কন্ডিশন অ্যাপ্লাইড, এক্স এর ভ্যালু 0 হবে না, আমাদের প্রথমেই দেওয়া আছে যে এক্স নট ইকুয়ালস টু 0 হলে তবে এই ফাংশনটা নেওয়া আছে, তাহলে এখানে খাটছে। আচ্ছা, এবার দেখো মড অফ কস অফ 1/x যদি লেসার ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখান থেকে আমি যদি দুদিকে মড এক্স গুণ করি,
তাহলে আমরা কি পাবো, মড অফ এক্স ইন্টু মড অফ কস অফ ওয়ান বাই এক্স। কস অফ ওয়ান বাই এক্স এর মডুলাসটা কার থেকে ছোট ছিল, ওয়ান এর থেকে ছোট ছিল। তাহলে লেসার ইকুয়ালস টু এখানে এক্স যেহেতু গুণ করেছি, তাহলে ওয়ান এর সঙ্গে মড এক্স গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই ডেরিভেশনটা পাচ্ছি যে মড এক্স ইন্টু মড কস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা কার থেকে ছোট হবে, মড অফ এক্স এর থেকে ছোট হবে। তাহলে এইটাই আমরা এখানে ইউজ করছি, লেসার ইকুয়ালস টু মড এক্স। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, মড অফ এফ অফ এক্স কি হয়ে গেল, মড অফ এফ অফ এক্স লেসার ইকুয়ালস টু মড অফ এক্স। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি বলতে পারবো, এফ এক্স এর মডুলাস ভ্যালু, মানে এফ এক্স এর মডুলাস ভ্যালু মানে কি, এফ এক্সটার আমরা জানি মড মানে অরিজিন থেকে যেটা ডিস্টেন্স বা জিরো থেকে যেটা ডিস্টেন্স, তাহলে এফ এক্স এর জিরো থেকে ডিস্টেন্স। ঠিক আছে, মড অফ এফ এক্স মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, মডুলাস অফ এফ এক্স মাইনাস জিরো, এটা আমরা লিখতে পারি। তাই তো, আমরা এমনিও অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে এই জিনিসটা পড়ে এসেছিলাম যে মডুলাস ভ্যালু বেসিক্যালি কাকে বোঝানো হয়, মডুলাস ভ্যালু হচ্ছে ডিস্টেন্স অফ দ্য অরিজিন, সরি ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট ফ্রম দ্য অরিজিন, অথবা যদি কি বলে লিনিয়ার স্ট্রাকচার থাকে তাহলে ডিস্টেন্স ফ্রম জিরো, জিরো থেকে কি বলে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স যতটা সেটাকেই আমরা তার মডুলাস বলি। তাহলে এখানে এফ এক্স মাইনাস জিরো যদি করা হয় তাহলে এফ এক্স থেকে জিরোর যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্স আমরা পাচ্ছি। তাহলে মডুলাস অফ এফ এক্স মাইনাস জিরো যেটা, সেটার ভ্যালুটা কি হচ্ছে না, মডুলাস অফ এক্স থেকে জিরো যেটা এর ডিস্টেন্সের থেকে ওইটা ছোট হবে। তাহলে আমরা এক্স থেকে জিরোর ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি যত হচ্ছে তার থেকে এফ এক্স এর ডিস্টেন্স জিরোর থেকে আরো কম, মানে কি যখন এক্সটা জিরোর দিকে অ্যাপ্রোচ করবে, বুঝবে জায়গাটা, যে যখন এক্সটা জিরোর দিকে অ্যাপ্রোচ করছে এফ এক্সটা তো ওর থেকেও ছোট ভ্যালু নিচ্ছে, তাহলে এফ অফ এক্সটা কি করবে, সেটাও জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে অ্যাজ এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্সটাও তখন কি হয়ে যাবে, টেন্স টু জিরো হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো মানে এক্সটা যখন জিরোর দিকে অ্যাপ্রোচ করছে তখন এফ এক্স এর টেন্ডেন্সিটা কি হয়ে যাচ্ছে, এফ এক্স এর টেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে ও জিরোর দিকে অ্যাপ্রোচ হচ্ছে, তার মানে ওরও লিমিটিং ভ্যালু কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে অ্যানালিটিক্যাল ডেসক্রিপশনটা, এইটা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, তাহলে জিরো পেয়ে গেলাম। লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স আমরা পেয়েছি জিরো। এইবার বলো এফ অফ জিরো আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া ছিল, সেটাও দেওয়া ছিল জিরো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এই ইম্পর্টেন্ট প্রশ্নের আদলেই তোমাদেরকে দুটো আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা বাড়িতে করবে যে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি এক্স সাইন ওয়ান বাই এক্স হয় যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, আর জিরো হয় যখন এক্স ইকুয়ালস টু জিরো, চেক দ্য কন্টিনিউটি, চেক দ্য কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এটা প্রথম প্রশ্ন। একই ধরনের আরেকটা প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি তোমাকে দেওয়া থাকে এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু when এক্স নট ইকুয়ালস টু জিরো, আর হচ্ছে জিরো হবে যখন এক্স ইকুয়ালস টু, যখন এক্স ইকুয়াল টু জিরো হবে। এটার জন্য চেক দ্য কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। আমাদের এর পরের এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 6। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 6 এ আমরা ফাংশনটাকে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স ইন্টু log of 1 plus ax minus log of 1 minus bx, এইটা বলে দেওয়া আছে is not defined at x equals to 0। এইবার কোয়েশ্চেনে চেয়েছিল what value must be assigned, what value must be assigned to f of 0 so that the function
will be continuous at x equals to 0। তাহলে আশা করছি কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে যে ফাংশনটা x ইকুয়াল টু 0 তে ডিফাইন নয়। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস নয়। কেন? প্রথমেই ফার্স্ট পার্টটাই দেখো f অফ x ইকুয়াল টু 1 বাই x, নিচে x যখনই আমরা 0 বসাবো তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এখানে ডিফাইন হচ্ছে না। তাহলে এইবার এখানে x ইকুয়ালস টু 0 তে ফাংশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি যাতে ফাংশনটা ওভারঅল কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, দেখো আমরা কন্টিনিউইটিতে এইটা তো বুঝতে পেরেছি ফাংশনের যে পয়েন্টে কন্টিনিউয়াস চেয়েছে সেই পয়েন্টে ভালো করে ডিফাইন হতে হবে, সেই ডেফিনেশনটা এখানে দেওয়া নেই, সেটা বার করতে হবে। কিন্তু তার সাথে সাথে সেই পয়েন্টে আমাদেরকে লিমিটিং ভ্যালুটাও দেখতে হবে যে ওর লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে। তাহলে লিমিটিং ভ্যালুটার সাথে আমরা ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাকে সমান করে দেবো, তাহলেই আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো যে ফাংশনটা সেই পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। মানে মোদ্দা কথা বলার এখানে উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা এখানে এফ অফ জিরো জানি যে দরকার, কিন্তু এফ অফ জিরোতে ভ্যালু কত হবে সেইটা চেক করার জন্য আমরা কি করব, আগে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স কত হচ্ছে সেটা আগে ফাইন্ড আউট করে নিই। যা ভ্যালু বেরোবে সেটাকেই যদি আমরা এফ অফ জিরোতে অ্যাসাইন করে দিই, তাহলেই দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সেটা কি হয়ে যাবে, এফ অফ জিরোর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স যা ভ্যালু বেরোলো সেই ভ্যালুটাই আমরা এফ অফ জিরো কে অ্যাসাইন করে দিচ্ছি, তাহলেই দেখো দুমুখ সমান হয়ে যাচ্ছে এবং ফাংশনটা আমাদের কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই আমরা অ্যাপ্রোচ করতে চলেছি এই অঙ্কটাকে। সো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স বলতে আমরা কি বুঝবো, লিমিট এক্স টেন্স টু জিরো 1/x ইন্টু লগ অফ 1 প্লাস এ এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস bx এর লিমিটিং ভ্যালু আমাদের চাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা অ্যাপ্রোচ করার সময় দেখো আমরা এটাকে দুটো পার্টে আগে ভেঙে দিই। লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 মাইনাস bx ডিভাইডেড বাই বি। দেখো এই স্ট্রাকচারটা আশা করছি তোমাদের কাছে চেনা মনে হচ্ছে। লগ অফ 1 প্লাস এ এক্স বাই এ এক্স যদি হতো তাহলে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এর স্ট্রাকচার চলে আসছে। তাহলে আমরা এখানে কি করব, এটা হচ্ছে এখানে আমি একটু ভুল লিখেছি, সরি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা এ আর এটা বি হতো না, এই দুটোই এক্স হতো। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্ট্রাকচারটাকে সাজাই। লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এ এক্স বাই এ এক্স রইল, এক্স এর জায়গায় এ এক্সট্রা আনলাম ইন্টু এ দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ, এখানে যদি সুন্দর করে সাজাও 1 প্লাস অফ মাইনাস বি ইন্টু এক্স। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে, মাইনাস বি আছে, তাহলে এখানে নিচে কাকে আনতে হবে, মাইনাস বি কে আনতে হবে কিন্তু এক্স অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর মাইনাস বি থাকছে। এইবার তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু এ হয়ে গেল, মাইনাস এবার লিমিট এক্সটেন্স টু জিরো এখানে কি হয়ে যাচ্ছে, এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে ইন্টু মাইনাস বি থাকছে, তাহলে আলটিমেটলি কি আসছে এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স কত হচ্ছে, লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা এখানে বলতে পারি এফ অফ জিরো কে যদি আমরা অ্যাসাইন করি এ প্লাস বি, দেন লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো এর সাথে ইকুয়াল হয়ে যাবে। ইফ এফ অফ জিরো যদি আমরা অ্যাসাইন করি এ প্লাস বি, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স সেটা এফ অফ জিরোর সাথে সমান হয়ে যাচ্ছে অ্যান্ড দ্য ফাংশন বিকামস কন্টিনিউয়াস। তখন ফাংশনটা কি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এফ অফ জিরোতে ভ্যালু কত হবে, আমাদের এফ অফ জিরোতে আলটিমেটলি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু হবে এ প্লাস বি। আশা করছি দেখে বুঝতে পারছো যে যে কটা অঙ্কই করানো হচ্ছে এক্সাম পার্সপেক্টিভ থেকে এবং তোমাদের বোঝার পার্সপেক্টিভ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে আমাদের এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, মানে আমার এক্সাম্পল নাম্বার 7 বলেছে যে ফাইন্ড দ্য পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন 1/(x
সাইন থিটা মাইনাস কস থিটা। একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, সে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেসব বলেনি, প্রথমেই বলে দিয়েছে এটা ডিসকন্টিনিউয়াস হবে। কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারছি যে ডিসকন্টিনিউয়াস হবে, এবং কোন পয়েন্টে এটা ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টটা তোমাকে এখানে চেক করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো করার সময় আমাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। তাহলে ফার্স্ট অফ অল যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে থিটার রেসপেক্টে দেওয়া আছে, আমরা ধরে নিই এফ অফ থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, এইবার এই ফাংশনটায় কোথায় ডিসকন্টিনিউয়াস হবে? ফাংশন এফ অফ থিটা will be discontinuous at those points where it is undefined. যেখানে যেখানে ফাংশনটা আনডিফাইন্ড হবে সেখানে সেখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে আনডিফাইন্ড কোথায় কোথায় হচ্ছে? আনডিফাইন্ড ফাংশনটা সেই সেই জায়গাগুলোতেই হবে যেখানে নিচে যদি আমরা দেখি যে জিরো হয়ে যায়, ঠিক আছে? তাহলে নিচেটা যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো ফাংশনটা আনডিফাইন্ড হবে। দ্যাট ইজ when সাইন থিটা মাইনাস কস থিটা এটা জিরো হয়। আচ্ছা, এইবার এখান থেকে সাইন থিটা মাইনাস কস থিটা সমান জিরো যখন আমরা এখানে পাচ্ছি, আমরা এখন পেয়ে গেলাম একটা জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের একটা সাম। ঠিক আছে? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান জিরো হওয়া কখন সম্ভব? যখন সাইন থিটা আর কস থিটা এদের দুজনের ভ্যালু ইকুয়াল হবে। সাইন থিটা সমান কস থিটা এখান থেকে আমরা আরেকটুখানি সাজিয়ে লিখতে পারি যে ট্যান থিটা সমান 1 হবে। কস থিটাটাকে নিচে নিয়ে আসলাম, সাইন বাই কস মানে ট্যান। ট্যান থিটা সমান যদি 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা বেসিক্যালি কি হয়ে যাচ্ছে? আনডিফাইন্ড হয়ে যাচ্ছে মেইন ফাংশন। এবার দেখো ট্যান থিটা 1 কার কার জন্য হয়, আমরা কিন্তু এবার জেনারেল সলিউশনে ঢুকে যাবো। ট্যান থিটা সমান 1 কার ভ্যালু? ট্যান পাই বাই 4 এর ভ্যালু। তাহলে ট্যান পাই বাই 4 যদি পাই বাই 4টা যদি আমার প্রিন্সিপাল ভ্যালু হয় তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে? থিটার ভ্যালু হয়ে যাবে এন পাই প্লাস অফ পাই বাই 4। এটা আমরা জেনারেল সলিউশন থেকে আমরা পেয়েছি যে ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয় তাহলে থিটার ভ্যালু হয় এন পাই প্লাস অফ আলফা। ঠিক আছে? তাহলে ফর অল ভ্যালুজ অফ থিটা আমরা এখানে অ্যান্সার লিখবো। দেখো কোশ্চেনটা খুব ছোট করা কিন্তু ইম্পর্টেন্ট। ফর অল ভ্যালুজ অফ theta equals to n pi plus pi by 4, the function f of theta will be discontinuous. এবার একটা জিনিস মজার দেখো যে এখানে আমরা কিন্তু একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি পাচ্ছি না। n যখনই কোনো একটা ইন্টিগ্রাল ভ্যালু নেবে, ইন্টিজার কতগুলো আছে? ইনফাইনাইট ইন্টিজার্স আছে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে কিন্তু এই ফাংশনটার আমরা ডিসকন্টিনিউটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এইবার আমরা আমাদের পরের এক্সাম্পল নাম্বার 8 নম্বর এক্সাম্পলে চলে আসবে। এরপর থেকে অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ হতে থাকছে। ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে খেয়াল করবে কোথায় কি ধরনের আমরা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি সেই অঙ্কর ক্ষেত্রে তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এখানে আমাদের যে ফাংশন দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সরি 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 3 cos স্কোয়ার এক্স, যেখানে এক্সটা কত থেকে ছোট? এক্স লেস দেন পাই বাই 2 ইকুয়ালস টু এ দিয়েছে ইফ এক্স ইকুয়ালস টু পাই বাই 2 হয়, আর আরেকটা ভ্যালু দিয়েছে বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দেন পাই বাই। ঠিক আছে? এবার কোয়েশ্চেনে বলেছে ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস at x equals to pi by 2, then find a and b. fx যদি কন্টিনিউয়াস হয় x equals to pi by 2 তে, তাহলে a আর b এর ভ্যালু কত হবে সেটা বার করো। ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক।
আর এই ধরনেরই অঙ্ক তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমে বোর্ডস এক্সামে আসে। এই একটা অঙ্কতে মোটামুটি মিনিমাম 3, ম্যাক্সিমাম 5 পর্যন্ত আসতে পারে, বেসড অন দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। এবার দেখো, ফার্স্ট অফ অল ফাংশনটা কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 2 সেটা বলে দিয়েছে। কন্টিনিউয়াস হতে গেলে লিমিট এক্সিস্ট করতে হবে, আর ফাংশনাল ভ্যালুটা এক্স ইকুয়ালস টু π/2 তে লিমিটিং ভ্যালুর সাথে সমান হবে। এই দুটো ক্রাইটেরিয়া। তাহলে আগে আমরা দেখি লিমিট এক্স টেন্ডস টু π/2 এফ অফ এক্স মাস্ট এক্সিস্ট। এবার দেখো এফ অফ এক্স এর লিমিট এক্স ইকুয়ালস টু π/2 তে এক্সিস্ট করতেই হবে, কেন? তবে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এফ অফ এক্স এর লিমিটটা এক্সিস্ট করার জন্য আমরা কি জানি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে। লিমিট এক্স টেন্ডস টু π/2 প্লাস এফ অফ এক্স, এটাকে ইকুয়াল হতে হবে কার সাথে? লিমিট এক্স টেন্ডস টু π/2 মাইনাস এফ অফ এক্স, এটার সাথে ইকুয়াল হতে হবে। ঠিক আছে। তাহলে এবার এই কোয়েশ্চেনটার জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে কেন আলাদা আলাদা ভাবে দেখাতে চলেছি? কারণ হচ্ছে দেখো, যখন লেফট হ্যান্ড সাইড থেকে এটাতে লেফট হ্যান্ড সাইড থেকে যখন ফাংশনটার দিকে আমরা অ্যাপ্রোচ করছি, তখন ফাংশনাল ভ্যালু কোনটা নেবে? এইটা নেবে। আর রাইট হ্যান্ড সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করবো, তখন ফাংশনাল ভ্যালু এইটা নেবে। তাহলে দুটোর জন্য ফাংশনাল ভ্যালু আলাদা হওয়ার কারণে আমরা কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোকে সেপারেট ভাবে এখানে চেক করি। তাহলে লিমিট এক্স টেন্স টু π/2 প্লাস এফ অফ এক্স, এইটার ভ্যালু কত হবে? লিমিট এক্স টেন্স টু π/2 প্লাস এফ অফ এক্স π/2 প্লাসের জন্য কি ফাংশন নিচ্ছে? বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এই লিমিটটা বার করার জন্য আমরা কি করবো? তাকে এক্স টেন্স টু π/2 আছে আমাদের সেই বিখ্যাত অ্যাপ্রোচ, এক্স টেন্স টু যত এক্স মাইনাস ততকে জেড ধরে নাও। তাহলে এক্স মাইনাস π/2 সমান যদি আমরা জেড ধরি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অ্যাজ এক্স টেন্স টু π/2 জেড টেন্স টু 0। আর তার সাথে সাথেই এখান থেকে আমরা আরো একটা জিনিস পেয়ে যাবো, এক্স ইকুয়ালস টু কত হবে? জেড প্লাস π/2। ঠিক আছে। এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড প্লাস π/2। এবার এই দুটোকে আমরা এখানে কাজে লাগিয়ে দেবো। এক্স টেন্স টু π/2 প্লাস যদি হয় জেড টেন্স টু, তাহলে 0 প্লাস, এটা লিখতে পারো। তাহলে এইবার এখানে আমরা কি করছি না, এই ভ্যালুগুলো ইউজ করে নিচ্ছি। লিমিট জেড টেন্স টু 0 প্লাস বি ইন্টু 1 মাইনাস সাইন অফ এক্স আছে, তাহলে সাইন অফ এক্স এর জায়গায় আমরা কি লিখবো? সাইন অফ π/2 প্লাস জেড। এক্স সমান π/2 প্লাস জেড এখান থেকে পেয়েছি, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। নিচে আমরা কি করবো? পাই মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় কাকে বসাবো? এক্স এর জায়গায় বসাবো জেড প্লাস π/2, জেড প্লাস π/2 তার হোল স্কোয়ার। তাহলে গোটাটার হোল স্কোয়ার আছে। এখান থেকে আমরা পাচ্ছি লিমিট জেড টেন্ডস টু 0 প্লাস বি ইন্টু 1 মাইনাস সাইন π/2 প্লাস থিটা মানে কত হয়ে যায়? সাইন π/2 প্লাস থিটা মানে হয়ে যাচ্ছে cos অফ থিটা, মানে 1 মাইনাস cos z ডিভাইডেড বাই পাই মাইনাস 2 ইন্টু জেড প্লাস π/2। এটা ক্যালকুলেট করলে মাইনাস 2z এর হোল স্কোয়ার আসবে। তাহলে মাইনাস 2z তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? লিমিট জেড টেন্স টু 0 প্লাস বি ইন্টু 1 মাইনাস cos z ডিভাইডেড বাই 4z স্কোয়ার। আচ্ছা, 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা আমরা কি জানি? 2 sin স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? লিমিট জেড টেন্স টু 0 প্লাস বি ইন্টু 1 মাইনাস cos 2 থিটা মানে 1 মাইনাস cos z যদি হয়, তাহলে এখানে এটা হবে 2 sin স্কোয়ার z/2। নিচে আসে 4z স্কোয়ার। আচ্ছা, এইবার তাহলে এইটাকে আমাদের নিজস্ব ছকে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? b/4টাকে আগে বাইরে বার করবো, কনস্ট্যান্ট নাম্বার তো, সেটাকে আগে বাইরে বার করে দিলাম। লিমিট জেড টেন্স টু 0 প্লাস, আচ্ছা এখানে একটা 2 আছে, সেটাকেও বাইরে বার করে দিলাম, 2 ইন্টু b/4। তাহলে সাইন স্কোয়ার z/2 ডিভাইডেড বাই, এটা আমাদেরকে আনতে হবে z/2 এর হোল স্কোয়ার। z/2 এর হোল স্কোয়ার বলতে আমরা কি বুঝি? z²/4। তাহলে এই নিচে যখন একটা 4 এসছে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে 1/4 আমাদেরকে আনতে হবে। তাহলে কিন্তু দেখো পুরো স্ট্রাকচারটা আসছে। তাহলে এই 4টাকে আবার বাইরে বার করে দিই, তাহলে 2b/16 মানে b/8 এলো ইন্টু লিমিট জেড টেন্স টু 0 প্লাস সাইন z/2
ডিভাইডেড বাই জেড বাই টু, এটা তার হোল স্কোয়ার স্ট্রাকচার এলো। এটার ভ্যালু হবে 1, তাহলে আলটিমেটলি আমরা এটার ভ্যালু পাচ্ছি বি বাই এইট। কার ভ্যালু পেলাম? লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স যেটা, সেটার ভ্যালু আমরা পেলাম লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স যেটা, তার ভ্যালু আমরা পেলাম বি বাই এইট। ঠিক আছে, এইবারে আমরা কি বার করবো না, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস যেটা আছে সেইটার আমরা ভ্যালু বার করবো। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ অফ এক্স, সেটার আমরা ভ্যালু বার করবো। দেখো পাই বাই টু যখন নেগেটিভ দিক থেকে অ্যাপ্রোচ করছে এক্স, ঠিক আছে, তখন আমরা এখানে ফাংশনাল ভ্যালু পেয়ে নেবো 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই সি কস স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই সি কস স্কোয়ার এক্স। কেন নিচ্ছে? কারণ হচ্ছে যে এক্স লেস দেন পাই বাই টু তে এইটা ফাংশনাল ভ্যালু ছিল। এরকম কোশ্চেনে তোমরা দেখবে যে এক্স লেস দেন পাই বাই টু তে এটা কিন্তু ফাংশনাল ভ্যালু ছিল। আচ্ছা, তাহলে এবার এইটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? দেখো উপরে এ কিউব মাইনাস বি কিউব আমরা দেখতে পাচ্ছি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই টু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি লাগে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি ডিভাইডেড বাই 3 ইন্টু কস স্কোয়ার এক্স, মানে আবার কি লিখতে পারবো 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স। তুমি বলবে যে এইরকম ভাবে ভাঙলাম কেন, মাল্টিপল মাল্টিপলসে কেন গেলাম? কারণ হচ্ছে দেখো পাই বাই টু যদি বসানো হয়, সাইন পাই বাই টু মানে 1, 1 মাইনাস 1 জিরো, এখানে 1 মাইনাস 1 জিরো, এইটা দুজনের জন্য সমস্যা হচ্ছিল, সেটাকে আমরা এখান থেকে এলিমিনেট করে দিলাম। এইবার পাতি এক্স ইকুয়ালস টু পাই বাই টু বসিয়ে দাও, তাহলে দেখতে পাবো 1 প্লাস সাইন 90 মানে 1, 1 প্লাস 1 প্লাস 1 উপরে আসছে 3, নিচে আসছে 3 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে আলটিমেটলি ভ্যালু কত হলো? 1 বাই 2। তাহলে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত হলো? 1 বাই 2। লিমিট এক্সটেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স এর ভ্যালু কত হলো? বি বাই 8। তাহলে ফর লিমিট extends to pi by 2 f of x to exist, we must have limit extends to pi by 2 plus f of x equal to limit extends to pi by 2 minus f of x। এটা দুজনকে ইকুয়াল হওয়া একান্তই প্রয়োজন। তাহলে এরা দুজনে যদি ইকুয়াল হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই বাই টু প্লাস এফ অফ এক্স যেটা ছিল সেটাতে ভ্যালু পেয়েছিলাম বি বাই এইট, আর পাই বাই টু মাইনাসে হচ্ছে 1 বাই 2। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? বি এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, এখান থেকে প্রথমে আমরা বি এর ভ্যালুটা পেয়ে গেলাম, বি এর ভ্যালু হচ্ছে 4। এবার দেখো ফর দ্য ফাংশন টু বি কন্টিনিউয়াস, ফাংশনটাকে কন্টিনিউয়াস হওয়ার জন্য দেখো লিমিট এক্সিস্ট করতে হতো। লিমিট এক্সিস্ট করার জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হতো, ইকুয়াল করে আমরা বি এর ভ্যালু পেলাম 4। ঠিক আছে, এইবার লিমিটিং ভ্যালুটা কত? লিমিটিং ভ্যালুটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ইকুয়াল করে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। দেখো লেফট হ্যান্ড লিমিট অলরেডি আমরা পেয়েছিলাম কত? হাফ। তাহলে রাইট হ্যান্ড লিমিটটাও দেখো বি এর জায়গায় যদি তুমি 4 বসাও, তাহলে দেখো 4/8 মানে হাফই আসবে। ঠিক আছে, তাহলে এর লিমিটিং ভ্যালু লিমিট এক্সটেন্স টু পাই বাই টু এফ অফ এক্স, সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত? সেটা হচ্ছে 2। সেইটাকে ইকুয়াল হতে হবে এফ অফ পাই বাই টু এর সাথে। ঠিক আছে, লিমিটিং ভ্যালু যেটা আসছে সেটা কত? লিমিটিং ভ্যালু একটু ভুল লিখেছি, লিমিটিং ভ্যালু 2 নয়, লিমিটিং ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, লিমিটিং ভ্যালু যেটা হাফ সেটাকে ওই এফ অফ পাই বাই টু মানে ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হতে হবে। তাহলে এইবার দেখো এক্স ইকুয়ালস টু পাই বাই টু তে আমাদের কোশ্চেনে এফ অফ পাই বাই টু কত বলে দিয়েছিল? এফ অফ পাই বাই টু ইকুয়ালস টু বলে দেওয়া ছিল এ। এর ভ্যালু তাহলে কার সাথে ইকুয়াল হতে হবে? এর ভ্যালু তাহলে এখান থেকে হাফের সাথে ইকুয়াল হতে হবে। তাহলে এইভাবে এর ভ্যালু হাফ আর বি এর ভ্যালু 4, এই দুটো আমরা ভ্যালু বার করে ফেলতে পারলাম। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অঙ্ক। ট্রিগোনোমেট্রির বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন এখানে আছে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে বোর্ডের কোশ্চেন যদি থাকে তাহলে মোটামুটি 3 থেকে 5-এর মধ্যে এর নাম্বার লাই করে। দেখো এবার আমাদের শেষ দুটি অঙ্কের জন্য আমরা দুটি থিওরি জানবো। ঠিক আছে, 9 নম্বর অঙ্কের জন্য একটা থিওরি এবং
10 নম্বর অঙ্কের জন্য একটা থিওরি। তো প্রথম 9 নম্বর অঙ্কের জন্য যে থিওরিটা আমরা জানবো সেটা হচ্ছে একটা ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশন কি স্যার? এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি বক্স এক্স দেওয়া থাকে, তাহলে এফ অফ এক্স সমান যদি বক্স এক্স দেওয়া থাকে, সেটা ডেফিনেশন ফার্স্ট অফ অল কি সেটা আমরা জানবো এবং জিনিসটা কিরকম হয় সেটাও আমরা জানবো। বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, তাহলে এটা তো নাম হলো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয় বা একে স্টেপ ফাংশনও বলা হয়। ঠিক আছে, বা বক্স ফাংশনও বলা হয়। তাহলে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি হচ্ছে? বক্স অফ এক্স ইকুয়ালস টু গ্রেটেস্ট ইন্টিজার লেসার দেন or ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে বক্স এক্স ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেসার দেন অর ইকুয়াল টু এক্স। আচ্ছা, এটা বলতে কি বুঝি? ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখবো। তার আগে আমি দুটো এখানে স্ট্রেস ওয়ার্ডকে আমি আন্ডারলাইন করেছি, একটা হচ্ছে লেসার দেন আর একটা হচ্ছে ইকুয়াল টু। ঠিক আছে, এবার দেখো কিছু এক্সাম্পল আমরা আগে দেখি এই বক্স ফাংশন, তাহলে আমরা বুঝতে পারবো যে বলতে কি চাইছে। ধরো তোমাকে এক্স সমান দিল 1.5। ঠিক আছে, তাহলে বক্স অফ এক্স কত হবে? বক্স অফ এক্স বলছে 1.5 এর থেকে ছোট বা সমান যে কটা ইন্টিজার আছে তাদের মধ্যে গ্রেটেস্ট। 1.5 এর থেকে ছোট বা সমান যে কটা ইন্টিজার আছে তাদের মধ্যে যেটা সব থেকে বড় হবে সেইটাকে তোমাকে নিতে বলছে। তার মানে কি সব থেকে বড় হবে? মানে আমি এখানে একটা লিখে রাখি ম্যাক্সিমাম অফ কে না 1.5 এর থেকে ছোট বা সমান যদি ইন্টিজার যে কটা আছে। ঠিক আছে, 1.5 এর থেকে ছোট ইন্টিজার এখানে কি আছে? এখানে দেখো লেসার দেনটা এখানে কাজে লাগবে। দেখো দুটো ওয়ার্ড দিয়েছি না, স্ট্রেস ওয়ার্ড, একটা হচ্ছে লেসার দেন আর একটা হচ্ছে ইকুয়াল। তো ফার্স্টটা এখানে কাজে লাগবে, যেহেতু 1.5 ইজ নট এন ইন্টিজার, সেই জন্য 1.5 এর থেকে ছোট ইন্টিজারকে, ছোট ইন্টিজার হচ্ছে 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, এরকম ভাবে নিচের দিকে চলতে থাকবে। আমি এমনি সেটের মধ্যে লিখলাম এগুলো। তাহলে এবার ম্যাক্স অফ অল দিস, মানে এখানে যে কটা ইন্টিজার আমরা দেখতে পাচ্ছি, ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিজার থাকবে, মাইনাস ইনফিনিটির দিকে যত ইন্টিজার আছে সব কটা পাবো। কিন্তু আমাদের কাজ কি? এখানে যে কটা ইন্টিজার তাদের মধ্যে সব থেকে বড় ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, সেটা ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1। তাহলে বক্স অফ 1.5 কত হয়ে যাচ্ছে? বক্স অফ 1.5 হয়ে যাচ্ছে 1। এবার ধরো যদি আমরা একই রকম ভাবে বক্স অফ 1.6 নিই, তাহলে সেটা কত হবে? সেটাও দেখো 1.6 এর থেকে ছোট যে কটা ইন্টিজার আছে সেগুলো কারা কারা? 1, 0, -1, -2 করতে করতে আর ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তো তাদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? সেটা হচ্ছে 1। তাহলে এখানেও আমরা দেখতে পেলাম 1.6 এর বক্স নিলে সেটাও কত হবে? 1 নিচ্ছি। ঠিক আছে, এইবার ধরো আমি 1 নিচ্ছি, তাহলে বক্স অফ 1 কত হবে? সেখানে দেখো এবার ম্যাক্স অফ কে কে আসবে। দেখো এবার আমাদের এখানে বলেছে যে যদি বক্স অফ এক্স আমরা নিই, তাহলে বক্স অফ এক্স এর ডেফিনেশনে কি নেবো না? গ্রেটেস্ট ইন্টিজার লেসার দেন অর ইকুয়াল টু এক্স কে নেবো। মানেটা কি? বক্সের ভেতরে যে ভ্যালুটা এক্স এর নেওয়া হচ্ছে সেইটার সাথে যদি কোনো ইন্টিজার ইকুয়াল হয় তাহলে সেই ইন্টিজারটাকে নেবো, অথবা যদি ইন্টিজার না হয়, যেগুলো আগের ক্ষেত্রে দেখলাম, তাহলে যদি ইন্টিজার না হয় তাহলে তাদের থেকে ছোট যে কটা ইন্টিজার আছে তাদের মধ্যে সব থেকে বড়। আর এখানে যদি বক্সের মধ্যে যদি ইন্টিজার পড়ে যায় তাহলে সেই ইন্টিজারটাকে নিচ্ছি এবং তার থেকে ছোট যে কটা ইন্টিজার আছে সবাই তার মধ্যে থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে নেব। তাহলে সেটা থেকে বুঝতে কি পারছি যে যদি ইন্টিগ্রাল ভ্যালু হয় তাহলে সেইটা এখানে ভেতরে মানে আমাদের যে সেটটা নিচ্ছি, যে যার ম্যাক্সিমাম ভ্যালুটা নেবো সেই সেটার মধ্যে ইন্টিগ্রাল ভ্যালুটা ঢুকে যাবে। তাহলে এখানে 1, 0, -1 এদের মধ্যে থেকে সব থেকে বড় ইন্টিজার কি? এটাও দেখো 1। তাহলে বক্স অফ 1 নিলে সেটাও হচ্ছে 1। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে ধরো যদি আমি x ইকুয়ালস টু যদি 2 নিতাম, তাহলে বক্স অফ 2 হতে কি হতো না? ম্যাক্স অফ 2 তো থাকছে, কারণ 2 এর থেকে ছোট বা সমান যে কটা ইন্টিজার আছে 2 এর থেকে ছোট বা সমান, 2 যেহেতু নিজে একটা ইন্টিজার তাহলে 2 ও হতে পারে, বা ওর থেকে ছোট যে কটা ইন্টিজার যারা যারা আছে তাদের মধ্যে থেকে সব থেকে বড় যেটা সেটাকে নিতে হবে। তাহলে এখানে আমরা এই সেটটার মধ্যে দেখতে পাচ্ছি সব থেকে বড় ভ্যালু কে 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বক্স অফ এক্স সমান হচ্ছে এক্সই হয় ইফ
এক্স ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বক্স অফ এক্স কি হবে, ইন্টিজার যদি হয়, এক্সটা যদি ইন্টিজার হয় তাহলে বক্স অফ এক্সটা হবে এক্স নিজে। ঠিক আছে, আর যদি ইন্টিগ্রাল ভ্যালুজ না হয় তাহলে আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেখবো, তখন আমরা দেখে বুঝতে পারবো যে স্ট্রাকচারটা কেমন আসতে পারে। এবার দেখো পজিটিভ ইন্টিজার বা পজিটিভ ফ্র্যাকশনস এর জন্য, মানে পজিটিভ রেশনাল নাম্বারস এর জন্য আমরা তো এখানে দেখে নিলাম। ইন কেস যদি নেগেটিভ হয়, এক্স যদি ধরো -2 নিই, তাহলে কি হবে বক্স অফ -2, আবার ওইটাই ম্যাক্স অফ কি হয় না, -2 এর থেকে ছোট বা সমান যে কটা ইন্টিজার আছে তাদেরকে আগে নিয়ে নিই। -2, -1, 0, সরি একটু ভুল লিখেছি, -2, -3, -4 করতে করতে -∞ পর্যন্ত যাবে। তাহলে এই ইন্টিজার গুলোর মধ্যে থেকে সব থেকে বড় ইন্টিজার কি আছে, -2 আছে। তাহলে বক্স অফ -2, আবার দেখলাম -2 হচ্ছে, দেখো এই থিওরিটা স্যাটিসফাই করতে যদি এক্স এর জায়গায় কোনো ইন্টিজার চলে আসে তাহলে কিন্তু সেই ভ্যালুটাই বসবে। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড এক্স যদি -2 না হয়, যদি -2.5 হতো, তখন আমরা কি দেখতাম, -2.5 এর বক্স। এই জায়গাটা একটু মজার, একটু ভালো করে দেখবে যে -2.5 যদি আমরা নিই, নাম্বার লাইনটা আমি এখানে যদি একবার ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো এটা ধরো 0 আছে, এটা 1 আছে, এটা 2 আছে, এটা আছে 3 আছে, অ্যাকচুয়ালি -1, -2, -3 আছে, এখানে আছে -4 আছে। এইবার 2.5টা কোথায় আছে, -2 আর -3 এর মিডিলে কোথাও এখানে আছে, এটা হচ্ছে -2.5। আচ্ছা এইবার দেখো -2.5 এর থেকে ছোট যে কটা ইন্টিজার আছে তাদেরকে যদি নিতে হয়, তাহলে শুরু কাকে দিয়ে করবো, -3। তাহলে ম্যাক্স অফ কাদেরকে নিতে হবে, -3, -4, -5 এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, বক্স অফ -2.5 এর মধ্যে আমরা ক্যালকুলেট করতে যাই যে বক্স অফ -2.5 এর ভ্যালু কি হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স অফ অল দিস ভ্যালুস। এই ভ্যালুগুলোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কি আছে, সেটা হচ্ছে -3। তাহলে বক্স অফ -2.5 কিন্তু -2 হচ্ছে না, কেন? কারণ -2.5 এর থেকে -2টা কিন্তু বড় হয়। আর আমাদেরকে বলেছে গ্রেটেস্ট ইন্টিজার লেসার অর ইকুয়াল টু, তাহলে -2.5 যেহেতু ইন্টিজার নয়, তাহলে এর থেকে লেসার দেন যেটা ইন্টিজার যেগুলো আছে তাদের মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে এখানে এই মুহূর্তে 3। তাহলে আমরা তখন কিন্তু -3 কে নেব। ঠিক একই রকম ভাবে এক্স যদি -4.1 হতো, -4.1 এর যদি আমরা এখানে বক্স নিতাম, তাহলে বক্স অফ -4.1 যদি আমরা নিতাম, তাহলে আমরা কি পেতাম, -4.1 এর বক্স নিতে গেলে আমরা দেখতে পাচ্ছি -4, এটা এখানে কোথাও -4.1 আছে, তাহলে তারপরের ইন্টিজার কি আছে, -5। তাহলে বক্স অফ -4.1 হচ্ছে ম্যাক্স অফ কারা কারা, -5, -6, এই -7, এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এই যে এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, -5। আচ্ছা আমি এরকম ভাবে ম্যাক্স অফ লিখছি, মানে পরীক্ষার খাতে এরকম লেখার দরকার নেই, তোমরা যদি বুঝে যাও যে জিনিসটা কি হচ্ছে, -4.1 এর থেকে ছোট, জাস্ট জাস্ট ছোট যে ইন্টিজারটা আছে সবার আগে, সেইটাকে আমাদেরকে নিতে হয়, সেটা হচ্ছে -5। তাহলে তোমরা ডাইরেক্ট -5ও লিখতে পারো। ঠিক আছে, এইটা গেল তোমার বক্স ফাংশনের ডেফিনেশন। এইবার আমরা আসি আমাদের অঙ্ক, কেমন? তাহলে দেখো আমাদের পরের কোয়েশ্চেন 9, বা বলা যেতে পারে এক্সাম্পল 9। এক্সাম্পল 9 কোয়েশ্চেনটা কি দিয়েছে, কোয়েশ্চেনটা বলেছে যে if n equals to any integer then then show that the function f of x equals to box x plus box of -x has removable discontinuity। কোথায় discontinuity at x equals to n। here বলে দেওয়া আছে এই বক্স এক্স বলতে বক্স অফ এক্স ইজ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে বক্স এক্সটা হচ্ছে এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা তাহলে আমাদের অঙ্কটাতে এবার প্রসিড করি। আমরা থিওরিটা জেনেছি যে বক্স এক্স কাকে বলা হয়, কি বলা হয়। ঠিক আছে, দেখো এখানে
এন যে কোনো একটা ইন্টিজার যদি ধরা হয় তাহলে আমরা আগে ধরে নিচ্ছি লেট এন বি এনি ইন্টিজার। এন যে কোনো একটা ইন্টিজার আমরা ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে কি দেখাতে হবে? উই নিড টু শো we need to show that limit extends to n f of x সেটা f of n এর সাথে ইকুয়াল হবে না, ঠিক আছে? বাট লিমিট এক্সটেন্স টু এন এফ অফ এক্স এটা কিন্তু এক্সিস্ট করতে হবে, তবেই আমরা জানি রিমুভেবল ডিসকন্টিনিউটি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এফ অফ এন কত হয় সেটা আগে আমরা দেখবো। এফ অফ এন কত হচ্ছে? এফ অফ এন মানে হচ্ছে বক্স অফ এন প্লাস বক্স অফ মাইনাস এন, যেখানে এনটা ইন্টিজার। আমরা একটু আগে দেখেছিলাম এন যদি ইন্টিজার হয় তাহলে বক্স অফ দ্যাট ভ্যালু, বক্স অফ এনি ইন্টিজার সেই ইন্টিজারটাকেই দেয়, তাহলে এখানে বক্স অফ এন মানে এনকেই দেবে। আর বক্স অফ মাইনাস এন, এন যদি ইন্টিজার হয় মাইনাস এন ইন্টিজার তাহলে মাইনাস এনকেই দেবে, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল? 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, মনে রাখতে হবে। এইবার আমরা আসি লিমিট এক্সটেন্স টু এন এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে লিমিট এক্সটেন্স টু এন এফ অফ এক্স আসার জায়গায় আমরা আগে আসছি লিমিট এক্সটেন্স টু এন প্লাস এফ অফ এক্স, এইটার ভ্যালু কত হয় সেটা আগে আমরা দেখবো, এবং তারপরে আমরা দেখবো লিমিট এক্সটেন্স টু এন মাইনাস এফ অফ এক্স সেটা কত হয় সেটাকেও আমরা দেখবো। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু এন প্লাস এফ অফ এক্স বলতে আমরা কি বুঝবো? এখানে লিমিট এক্সটেন্স টু এন প্লাস ফাংশনটা কি আছে? বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, ঠিক আছে? বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স। এবার দেখো লিমিটটাকে যদি দুজনের মধ্যে জেনারেট করে দিই কেমন দেখতে লাগবে? লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু এন মাইনাস বক্স অফ মাইনাস, সরি, এন প্লাস বক্স অফ মাইনাস এক্স, ঠিক আছে? লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স অফ মাইনাস এক্স। আচ্ছা, এইবার এখানে আমরা এই যে লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স এক্স আর লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স অফ মাইনাস এক্স এরা কেমন হয়, এদের ভ্যালুটা কত হবে সেটা আমরা পাশে ক্যালকুলেট করবো। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স অফ এক্স, ঠিক আছে? এন প্লাস মানে কি এন এর থেকে একটু বেশি বড়, এনটা বলেছে ইন্টিজার, ঠিক আছে? তাহলে এন যদি ইন্টিজার হয় তাহলে এন এর থেকে একটু বড় ভ্যালু নিয়ে যদি এন এর কাছে আসে, ঠিক আছে? এন সাপোজ এন ইকুয়ালস টু ধরো 4 নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে 4 এর থেকে বড় যদি কিছু ভ্যালু যদি তুমি নাও, ঠিক আছে? তাহলে 4 এর থেকে বড় যদি যে কোনো ভ্যালু নাও, ধরো 4.1, 4.2, 4.3 তুমি নিলে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলোর জন্য বক্স অফ এক্স কত হবে? 4 হবে। তার মানে এন প্লাস যখন নিচ্ছি তখন বক্স অফ এক্স কত দিচ্ছে? এন কেই দিচ্ছে, ঠিক আছে? এবার মজাটা দেখো, লিমিট এক্স টেন্স টু এন প্লাস বক্স অফ যদি মাইনাস এক্স না, আচ্ছা এনটা আমরা এখানে কি নিয়েছিলাম? 4 নিয়েছিলাম। এন প্লাস যখন আমি করছি তার মানে 4 এর থেকে একটু বড় বলেছে, তাহলে এন প্লাস এর ভ্যালু গুলো কি কি নিতে পারি? 4.1, 4.2, 4.3 এরকম ভ্যালু আমরা নিতে পারি। তাহলে ধরো এখানে যদি -4.1 নিলে, -4.2 নিলে, -4.3 নিলে, তাহলে প্রত্যেকটা ভ্যালু কোথায় যাবে? -4 এখানে, -5 এখানে, -4.1 এখানে, -4.2 এখানে ধরে নিচ্ছি। তাহলে এরা সবাই যখন আমরা এদের সবাইকে যখন বক্সের মধ্যে ফেলবো তাহলে তারা সবাই কোথায় এসে ম্যাপ করবে? ওদের থেকে ছোট যে ইন্টিজার আছে সেটার কাছে। তাহলে কোথায় ম্যাপ করছে? -5 এ ম্যাপ করছে। -5 মানে আমরা কি লিখতে পারি? -5 লিখতে পারি মাইনাস অফ 4 প্লাস 1। তাহলে মাইনাস অফ এক্স এর জায়গায় কি বসবে? মাইনাস অফ এক্স এর জায়গায় এখানে দেওয়া আছে এন, তাহলে এন প্লাস 1। এই জায়গাটা তোমরা আরেকবার চাইলে রিপিট করে দেখে নিতে পারো, খুব মজার জায়গা। এখানটা কিন্তু কি বলে ভুলিয়ে যায় সবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে যে ভ্যালুটা আমরা পেলাম বক্স অফ এক্স তার লিমিট এক্সটেন্স টু এন প্লাস আর বক্স অফ মাইনাস এক্স তার লিমিট এক্সটেন্স টু এন প্লাস, যে দুটো ভ্যালু পেয়েছি সেইগুলোকে এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে আমরা কি পাবো? লিমিট এক্সটেন্স টু এন প্লাস যেটা আছে সে বক্স অফ এক্স সেটার ভ্যালু কত হচ্ছে? এন। আর লিমিট এক্সটেন্স টু এন প্লাস বক্স অফ মাইনাস এক্স যেটা আছে সেটার ভ্যালু কত হচ্ছে? মাইনাস অফ এন প্লাস। ক্যালকুলেট করে নি, ক্যালকুলেট করলে কত পাবো? এন মাইনাস অফ এন মাইনাস অফ, তাহলে কত দিচ্ছে? -1 দিচ্ছে। মনে রাখতে হবে আমাদেরকে, তাহলে এখানে আমরা কি পেলাম? লিমিট এক্স টেন্স টু এন প্লাস এফ অফ এক্স সেটার ভ্যালু হলো -1।
ঠিক আছে? অন দি আদার হ্যান্ড এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এন মাইনাস এফ অফ এক্স। একই রকম ভাবে আমরা করবো। লিমিট এক্স টেন্স টু এন মাইনাস এফ অফ এক্স মানে আমরা কি বুঝি? বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স। ঠিক আছে? এবার লিমিটটাকে জেনারেট করে দিই। কি হবে? লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স অফ মাইনাস এক্স। ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স অফ মাইনাস এক্স। আচ্ছা, ঠিক আগে যেরকম আমরা ক্যালকুলেট করেছিলাম লিমিট এক্স টেন্স টু এন প্লাস বক্স এক্স, এখনো এইরকম ভাবেই লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স এক্সটাকে ক্যালকুলেট করবো, আর লিমিট এক্স টেন্স টু এন মাইনাস বক্স অফ মাইনাস এক্সটাকেও ক্যালকুলেট করবো। আগের মতনই এক্সাম্পল ধরে নিই, এন যদি ধরো 4 নেওয়া হয়, এন যদি 4 নেওয়া হয় তাহলে এন মাইনাস মানে কি 4 এর থেকে একটু কম। আচ্ছা, এন মাইনাস তাহলে 4 এর থেকে একটু কম হলে কারা কারা ভ্যালু নিতে পারে? 3.7, 3.8, 3.9, 3.99 এইসব ভ্যালু গুলো নিতে পারে। তাহলে 3.7 এর বক্স নিলে আমরা কি জানি কি হয়? সেটা হচ্ছে এদের বক্স নিলেই আমরা পেয়ে যাব, এদের বক্স দেবে কত? 3 দিয়ে দেবে। তাই তো? 3 মানে আমরা কি বুঝি? 3 মানে হচ্ছে 4 মাইনাস 1। তাহলে n যদি 4 নিই ভ্যালু কত পাচ্ছি? 4 মাইনাস 1। তাহলে n বসালে এখানে কি ভ্যালু পাবো? n মাইনাস 1। ইম্পর্টেন্ট ট্রিক দেখো। আমি কেন এটাকে টপ 10 এর মধ্যে রেখেছি, এখন তোমরা অঙ্কটা দেখে গুরুত্বটা বুঝতে পারছো যে কেন এটাকে টপ 10 সামস অফ কন্টিনিউটির মধ্যে ফেলা হচ্ছে। এইবার দেখো, তাহলে লিমিট এক্সটেন্স টু n মাইনাস বক্স এক্স সমান কত হচ্ছে? n মাইনাস 1 হলো। একই রকম ভাবে লিমিট এক্সটেন্স টু n মাইনাস বক্স অফ মাইনাস এক্স। আবার দেখো মজা, আমরা যদি এনটাকে আবার 4 যদি নিই, ঠিক আছে? এন যদি 4 যদি নেওয়া হয় তাহলে এন মাইনাস কত হচ্ছে? 3.7, 3.8, 3.9। এন যদি 4 নেওয়া হচ্ছে, এন মাইনাসটা হচ্ছে 3.7, 3.8, 3.9 অ্যাজিউম করে নিচ্ছি। এন এর থেকে একটু ছোট ভ্যালু নিয়ে যখন এন এর দিকে যাচ্ছে তো সেই ভ্যালু গুলোকে। এবার দেখো বক্সের ভেতরে এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে? এখানে নেগেটিভ। তাহলে এইটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে কিসে? -4। মাইনাস এনটা হয়ে যাবে -4। তাহলে মাইনাস অফ এন মাইনাস যেটা সেটা কত হবে? -3.7, -3.8, -3. এবার তোমরা আমাকে বলো, একটু আগে আমি শিখিয়েছিলাম -3.9 যদি নেওয়া হয় তাহলে তার বক্স কত? দেখো নাম্বার লাইন যদি আমরা এখানে আঁকি, ঠিক আছে? নাম্বার লাইনে এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -5। -3.9 মানে হচ্ছে এইখানে কোথাও একটা ভ্যালু আছে -3.9। তাহলে -3.9 এর থেকে ছোট ইন্টিজার কে আছে? দেখো -4 আছে। তাহলে বক্স অফ -3.9 কি দেবে? -4 দেবে। তাহলে n যখন 4 নেওয়া হয়েছিল আমাদের, n যখন 4 নিয়ে মাইনাস অফ n এর দিকে আমরা যদি যাচ্ছি, ঠিক আছে? তাহলে বক্স অফ মাইনাস n কত দিচ্ছে? সেটা হচ্ছে -4, মানে হচ্ছে n এর নেগেটিভটাকেই দিচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে বক্স অফ মাইনাস এক্স টা কত পাবো আমরা? মাইনাস অফ n। লিমিট n এক্সটেন্স টু n মাইনাস বক্স অফ মাইনাস এক্স, সেটাকে আমরা কত পাবো? মাইনাস অফ n পাবো। খুব ভালো করে ভিডিওটাকে আরেকবার দরকার পড়লে রিপিট করে তোমরা আরেকবার শুনবে, তাহলে তোমরা ছবিটা দেখেও বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি, এখানে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই যে যে দুটো ভ্যালু আমরা পেলাম, লিমিট এক্সটেন্স টু n মাইনাস বক্স অফ এক্স, সেটার ভ্যালু আমরা কত পেলাম? n মাইনাস 1। সেটাকে আমরা বসাই। আর লিমিট এক্সটেন্স টু n মাইনাস বক্স অফ মাইনাস এক্স, সেটা আমরা কত পেলাম? মাইনাস অফ এক্স। এটাকেও আমরা বসাই। তাহলে আমরা কত পাচ্ছি? n মাইনাস অফ মাইনাস কত হয়ে গেল? -1। এখান থেকে তাহলে আমরা কি পেলাম? না লিমিট এক্স টেন্স টু এন মাইনাস এফ অফ এক্স, সেটার ভ্যালু কত হলো? সেটার ভ্যালু হলো -1। ঠিক আছে? তাহলে একটু আগে আমরা কি পেয়েছিলাম? একটু আগে আমরা পেয়েছিলাম লিমিট এক্স টেন্স টু এন প্লাস এফ অফ এক্স, সেটাও হয়েছিল -1। আর এখন আমরা পাচ্ছি লিমিট এক্স টেন্স টু এন মাইনাস এফ অফ এক্স, সেটাও হচ্ছে -1। ঠিক আছে? তাহলে দুটো ভ্যালু যখন আমাদের সেম, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? লিমিট এক্স টেন্স টু এন প্লাস এফ অফ এক্স equals to limit x tends to n minus f of x equals to 1. Does limit exist at x equals to n? x equals to n পয়েন্টে মানে ইন্টিগ্রাল পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করছে। লিমিটটা কত? লিমিটিং ভ্যালু হচ্ছে লিমিট x tends to n f of x, সেটার ভ্যালু কত হচ্ছে? এখানে -1 হবে।
এটার ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে? তাহলে লিমিটটা এক্সিস্ট করলো, ফাংশনাল ভ্যালু এফ অফ এন সেটা কত এক্সিস্ট করলো, 0 এক্সিস্ট করলো। আমরা জানি রিমুভেবল ডিসকন্টিনিউটি কখন হয়, যখন লিমিট এক্সিস্ট করে এবং ফাংশনাল ভ্যালু ও এক্সিস্ট করে, কিন্তু এরা দুজনা আনইকুয়াল যেহেতু, সেই জন্য আমরা বলতে পারবো যে দ্য ফাংশন হ্যাজ রিমুভেবল ডিসকন্টিনিউটি। কোথায় রিমুভেবল ডিসকন্টিনিউটি? এন কি ছিল? এন হচ্ছিল একটা ইন্টিজার, তার মানে দ্য ফাংশন হ্যাজ রিমুভেবল ডিসকন্টিনিউটি অ্যাট ইন্টিগ্রাল পয়েন্টস, ঠিক আছে? তাহলে যে কটা ইন্টিগ্রাল পয়েন্টস বা ইন্টিজার যে পয়েন্ট গুলো আছে, সেই প্রত্যেকটা ইন্টিগ্রাল পয়েন্টস গুলোতে তোমার ফাংশনটার রিমুভেবল ডিসকন্টিনিউটি আছে, ঠিক আছে? আর কোশ্চেন আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রাল পয়েন্টস না দিয়ে বলেছে এক্স ইকুয়ালস টু এন এতে রিমুভেবল ডিসকন্টিনিউটি আছে, সেম জিনিস। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটা। এরপরে আমাদের পরের অঙ্ক, সেই পরের অঙ্কের জন্য আমি আবার বলেছিলাম যে আমরা আর একটা থিওরি পড়বো। প্রথম অঙ্কটার জন্য 9 নম্বর অঙ্কটার জন্য আমরা কি পড়লাম, একটা বক্স ফাংশনের ডেফিনিশন পড়লাম, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো, তার স্ট্রাকচারটা কেমন হয় দেখলাম। এখন আমরা দেখবো ডেফিনিশন অফ কন্টিনিউটির একটা অল্টারনেট ফর্ম, ঠিক আছে? আর একটা ডেফিনিশন, আমরা ডেফিনিশন অফ কন্টিনিউটি আমরা কি জানি? ডেফিনিশন অফ কন্টিনিউটি, আমরা ডেফিনিশন অফ কন্টিনিউটি আমরা জেনে এসেছি যে এফ অফ এ এর সাথে ইকুয়াল হতে হবে সেই পয়েন্টে, এ পয়েন্টে লিমিটিং ভ্যালু মানে লিমিট এক্সটেন্ডস টু এ, এফ অফ এক্সটাকে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? এবার আমরা পড়তে চলেছি কি? পড়তে চলেছি অল্টারনেট ফর্ম। অল্টারনেট ফর্ম মানে একই জিনিসকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা, তাছাড়া আর কিছু না। আচ্ছা, লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, এইটা মানে আমরা কি জানি? লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স, এটার মানে আমরা জানি লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স সমান হতে হবে লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে? কন্টিনিউয়াস হওয়ার জন্য আরো কি হতে হবে? এদের দুজনকে আবার ইকুয়াল হতে হবে এফ অফ এ এর সাথে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এইবার দেখো, যখন এ প্লাস এফ অফ এক্স লিখছি, আমি এ প্লাসটাকে ডাইরেক্ট এখানে যদি বসাই তাহলে আমরা কেমন দেখতে পারি? সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, ডাইরেক্ট আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে লিমিটটা না লিখে আমরা লিখতে পারি এটাকে এফ অফ এ প্লাস জিরো, মানে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস মানে কি, এ থেকে একটু বেশি নিয়ে এর কাছে যাচ্ছে, তাহলে এ প্লাস জিরো সেটা কি বোঝায়? তাহলে এফ অফ এ প্লাস জিরো লিখতে পারি। আর লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, সেটাকে আমরা লিখতে পারি কি, এ মাইনাস জিরো সমান এফ অফ এ। তাহলে এফ অফ এ প্লাস জিরো সমান এফ অফ এ মাইনাস জিরো ইকুয়ালস টু এফ অফ এ, এইটা হচ্ছে কন্টিনিউটির একটা অল্টারনেট ফর্ম। এবার এই ফর্মটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে সাজাই, সেটা হচ্ছে এই যে এ প্লাস জিরো আর এ মাইনাস জিরো আছে, সেইটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে সাজাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ। দেখো, জিরো মাইনাস মানে জিরো থেকে একটু কম নিয়ে যাচ্ছে যখন, তখন এইখানে এইচ এর জায়গায় জিরো মাইনাস বসালে অলরেডি এ মাইনাস জিরো স্ট্রাকচার আসবে। আর জিরো প্লাস মানে জিরো থেকে একটু বেশি নিয়ে যখন জিরোর দিকে যাচ্ছে, তখন এখানে অলরেডি এ প্লাস এইচ স্ট্রাকচারটাই আসবে। এইটাকে সমান হতে হবে কার সাথে? এফ অফ এ এর সাথে। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ আর লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ, এদেরকে একত্রিত ভাবে আমরা কি লিখতে পারবো? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ, সেটা সমান কি হবে না, সেটা সমান হতে হবে এফ অফ এ এর সাথে, ঠিক আছে? দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ যদি এফ অফ এ এর সাথে সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ফাংশন ইজ কন্টিনিউয়াস। এটাই হচ্ছে তোমার আরেকটা অল্টারনেট ফর্ম অফ ডেফিনেশন অফ কন্টিনিউটি, ঠিক আছে? এটা অঙ্ক করার জন্য বেসিক্যালি কাজে লাগে। আর তুমি দেখো বুঝতেও পারবে, এইচ যখন জিরোর দিকে যাচ্ছে, এ প্লাস এইচটা কোন দিকে যাবে? এর দিকেই যাবে। এর দিকে যখন যাচ্ছে, এফ অফ এ প্লাস এইচটা কোন দিকে যাওয়া উচিত? এফ অফ এর দিকে। এবার শুধু ওই দিকে গেলে হবে না, যদি সমান হয়ে গেল, আমরা জানি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি সমান হয়ে যায় তখনই ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে সেই কন্টিনিউয়াস হওয়ার জন্য যে বেসিক স্ট্রাকচার, যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটো সমান হতে হয়, সেইটাই এখানে দেখিয়েছে যে সমান যদি হচ্ছে তাহলে কন্টিনিউয়াস। এটাই হচ্ছে অল্টারনেট ফর্ম। যাকে আমাদের অঙ্কটার পরের অঙ্কটার জন্য এই থিওরিটা এবার কাজে লাগবে। তাহলে দেখো, পরের কোয়েশ্চেনটা আগে দেখি কি বলেছে। পরের কোয়েশ্চেন বলছে
যে let f of x plus y equals to fx plus fy যদি হয় for all real values of x and y, x আর y এর জন্য f of x plus y টা f of x plus f of y এর সাথে সমান হয়। এবার বলছে if f of x is continuous, f of x যদি continuous হয় at x equals to 0, x equals to 0 পয়েন্টে ফাংশনটা যদি continuous হয়, then it is continuous for all real values of x। তাহলে x এর যে কোনো তুমি ভ্যালু নাও রিয়েল নাম্বার, ঠিক আছে, তো সেই x এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এটা আমাদেরকে বোঝাতে বলেছে। তাহলে আমাদেরকে দিয়ে দেওয়া আছে কি, আমাদেরকে দিয়ে দেওয়া আছে যে ফাংশনটা কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0 এবং ফাংশনটার বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক আছে। এই বেসিক স্ট্রাকচারটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে আমরা হায়ার স্টাডিজে এই বেসিক স্ট্রাকচারটা ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে এর একটা নাম আছে, এই নামটা যাকে আমরা আপাতত এখানে আসি, আমাদের অঙ্কর মধ্যে ফিরে আসি। দেখো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0 বলেছে। আচ্ছা, আর এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ ওয়াই এটা বলে দেওয়া আছে। আমরা যদি অ্যাজিউম করি এক্স ইকুয়ালস টু 0 আর ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি পাবো সেটা আমরা আগে দেখি। এফ অফ 0 প্লাস 0 আমরা কি পাবো, এটা হচ্ছে এফ অফ 0 প্লাস এফ অফ 0। আলটিমেটলি কি দিচ্ছে, এফ অফ 0 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ 0। এখান থেকে সুন্দরভাবে আমরা লিখতে পারি এফ অফ 0 মানে 0 তে ফাংশনের ভ্যালু কত হবে, 0 হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সামের জন্য। তাহলে এফ অফ 0 এর ভ্যালু 0। এবার বলেছে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, বলে দেওয়া আছে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। আমরা কন্টিনিউটি ডেফিনেশনে কি জানি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, এটাকে কি হতে হবে, এফ অফ 0 এর সাথে ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এফ অফ 0 নিয়ে আমরা কি পেলাম, 0 পেয়েছি। তাহলে আমরা এখান থেকে এই ফার্স্ট পার্ট আর লাস্ট পার্টটাকে নিয়ে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স মানে 0 পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালু কত হবে, সেটাও 0 হবে, ঠিক আছে। যদি এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স সেটা যদি 0 হয়, আমি এক্সটাকে চেঞ্জ করে এটা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ, সেটা সমানও 0 হয়। এটা আমরা মনে রাখবো, অঙ্ক ক্ষেত্রে লাগবে, সেই জন্য আমরা এটাকে একটু মনে রাখবো। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বলেছে ফাংশনটাকে এফ এক্স হ্যাজ টু বি কন্টিনিউয়াস অ্যাট অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। এক্স এর প্রত্যেকটা রিয়েল ভ্যালুর জন্য কন্টিনিউয়াস দেখানোর জন্য আমরা কি জানি, লেট এ বি অ্যান্ড আরবিট্রারি রিয়েল নাম্বার। একটা আরবিট্রারি রিয়েল নাম্বার যদি এ নিই এবং এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস দেখিয়ে দিই, তাহলেই তো আমরা বলতে পারবো যে যে কোনো আরবিট্রারি রিয়েল নাম্বারের জন্য ফাংশনটা কন্টিনিউয়াস, দ্যাট ইজ দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস এন্টায়ারলি অন দ্য রিয়েল নাম্বার সেট, ঠিক আছে। তাহলে আমাদের মেন উদ্দেশ্য এখন কি হবে, এক্স এক্স ইকুয়ালস টু এ তে ফাংশনটা কন্টিনিউয়াস সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হয়, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সেটাকে কন্টিনিউয়াস দেখাতে হয়, ঠিক আছে। এইবার লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এটাকে কন্টিনিউয়াস, এটা আমাদেরকে কি করতে হবে, টু প্রুফ, ঠিক আছে। এইটা প্রুফ না করে আমরা আমাদের অল্টারনেট একটা থিওরি পেয়েছিলাম একটু আগে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ। আমরা যদি এইটা দেখিয়ে দিই তাহলেও ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস, সেটা আমরা বলতে পারবো। আমরা সেই পথ দিয়ে অনুসরণ করব, ঠিক আছে। দেখো আমাদের ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ ওয়াই, এটা আমাদেরকে দেওয়া আছে। অ্যাজিউম এক্স সমান এ আর ওয়াই সমান এইচ ধরে নিলাম, তাহলে ফাংশনটা কেমন দেখতে লাগছে, এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এফ অফ এইচ, এরকম দেখতে লাগছে। আমরা এফ অফ এটাকে ওই দিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এইচ সেটার ভ্যালু কত দাঁড়ায়, সেটার ভ্যালু দাঁড়ায় এফ অফ এইচ এর সাথে সমান, ঠিক আছে। সেটার ভ্যালু দাঁড়াচ্ছে এফ অফ এইচ এর সাথে সমান। এইবার
আমরা দুদিকে লিমিট নেব। লিমিট কত নেবো? লিমিট h টেন্স টু 0। তাহলে লিমিট h টেন্স টু 0 f অফ a প্লাস h মাইনাস লিমিট h টেন্স টু 0 f অফ a ইকুয়ালস টু কি হবে? লিমিট h টেন্স টু 0 f অফ h। এটা আমাদের আপাতত দাঁড়ায়। এবার দেখো h যদি 0, লিমিট h টেন্স টু 0 f অফ a প্লাস h মাইনাস h টেন্স টু 0 যদি হয় f অফ a এর উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে? কারণ এখানে তো h এর কোনো স্ট্রাকচারই নেই। তাহলে এটার ভ্যালু কত দাঁড়িয়ে যাবে? f অফ a ই দাঁড়িয়ে যাবে। আর এইদিকে লিমিট h টেন্স টু 0 f অফ h যেটা আছে তার ভ্যালু একটু আগে আমরা কত পেয়েছিলাম? 1 নম্বর থেকে আমরা পেয়েছিলাম লিমিট h টেন্স টু 0 f অফ h এর ভ্যালু কত হয়? 0 হয়। বলেছিলাম লাগবে। তাহলে এটার ভ্যালু আমাদের কত দাঁড়ালো? লিমিট h টেন্স টু 0 f অফ h সেটা দাঁড়ালো 0। কোথা থেকে? না ফ্রম 1। 1 নম্বর থেকে আমরা পেলাম। দেখো এখান থেকে আমরা যদি লিমিট h টেন্স টু 0 f অফ a প্লাস h এইদিকে লেফট হ্যান্ড সাইডে রেখে রাইট হ্যান্ড সাইডে f অফ এটা নিয়ে যাই, তাহলে দেখো আমাদের যে নতুন কন্টিনিউটি ডেফিনেশন সেটাকে স্যাটিসফাই করছে। লিমিট h টেন্স টু 0 f অফ a প্লাস h টা কার সাথে সমান হচ্ছে? f অফ a এর সাথে সমান হচ্ছে। Thus we can say the function is continuous at x equals to a। ঠিক আছে? Since a is arbitrary, so the function is continuous for all real numbers, for all reals। এটাই তো আমাদের প্রুফটা চেয়েছিল। দেখো আমাদের প্রুফটা খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে? কিছু কিছু অঙ্কর জন্য কিছু কিছু স্পেশাল টোটকা আমাদের কাজে লাগাতে হয়। এই টোটকাগুলোই জানার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব এবং সাথে সাথে সময় সময় ফলো করতে থাকে এবং চোখ রাখুন আমাদের পরের ভিডিও। থ্যাংক ইউ, টেক কেয়ার।